পিসিওডি তো ছিলই, তাই ইঞ্জেকশন রেগুলার নিতে হতো। 1 মাস পরে থেকে আমার হঠাৎই হাই প্রেশারের প্রবলেম হয়ে যায়, ইউরিন ইনফেকশন হয়। মানে আমার প্রচুর কমপ্লিকেশন ছিল আমার প্রেগনেন্সি। সুগার বেশ আমার হাই হয়ে গেছিলো, অনেক বেবির গলায় একটা কর্ড জড়িয়ে যায়। কিন্তু আমার বেলায় ডক্টর বলেছিল যে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আগের দিনের ব্লগে তোমাদের আগে বেশ কিছুদিন আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম কি বেবি বয় হওয়ার বেশ কিছু লক্ষণ, সেটাতে তোমরা ভালোবাসা দিয়েছিলে। তারপরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বেবি বয় হওয়ার যে লক্ষণগুলো আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে, সেইগুলোই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তোমরা অনেকেই বলেছিলে, এখানে কয়েকজনের কমেন্টস ছিল যে টাকা বেশি থাকলে, আমি অনেক কটা যেহেতু আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট বানিয়ে দেখিয়েছিলাম, তোমরা বলেছিলে টাকা বেশি থাকলে ওই জন্য ওরকম অনেক রিপোর্ট বানানো যায়, করা যায়। আমার ইচ্ছা, আমি এমনভাবে একজন কমেন্ট করেছিল, আমার ইচ্ছা, আমার অনেক টাকা আছে, আমি আজকে কালকে পরশু মানে এই সপ্তাহে একটা পরের সপ্তাহে একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করবো। ব্যাপারটা তা না। এবার তোমাদেরকে সে যাই পারে হোক, ওটা তোমাদের তোমরা বলতেই পারো, তোমাদের সে রাইটস আছে। কিন্তু আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার প্রেগনেন্সিতে, পুরো প্রেগনেন্সিতে আমার কী কী প্রবলেম ছিল। ঠিক আছে, আমার প্রথমত একটু প্রেগনেন্সি আমি 3.5 বছর থেকে ট্রাই করি বিয়ের পরে। তারপরে আমার প্রায় প্রায় 1-1.5 বছর পরে কিন্তু আমার বেবি এসেছে আমার কাছে। তো এই কদিনে যেভাবে আমি আমার নিজেকে প্রস্তুত করেছি সেটা নিয়ে আলাদা একটা ব্লগে বলবো, ঠিক আছে? তো আজকে বলবো প্রেগনেন্সিতে আমার কী কী প্রবলেম ছিল। তোমায় তো বলেইছিলাম আমার বেবি হয়েছে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, অর্থাৎ যেটাকে বলা হয় শিশু মঙ্গল। তো সেখানে কিন্তু তোমরা যারা ওখানে বেবি হয়েছে তারা জানবে যে ওদের যে প্রেসক্রিপশনটা দেয় সেটা কিন্তু দেয় না, ওরা নিয়ে নেয় ওদের কাছে যেটা থাকে। তো আমার যখন প্রেগনেন্সি এসেছিল আমার কিন্তু পিসিওডি ছিল, নিচে বাবু বসে আছে কিন্তু আওয়াজ করছে, তো সেটা কিন্তু অ্যাভয়েড করো। আর হচ্ছে আমার পিসিওডি ছিল, আর তার সাথে কি মা পিসিওডি তো ছিলই, তার সাথে আমার যখন বেবিটা এলো একটা ইঞ্জেকশন রেগুলার নিতে হতো। তো সেটাও তো নিশ্চয়ই বলবে না যে ইচ্ছা করে নিয়েছে, একেও ইঞ্জেকশন তো আর ইচ্ছা করে নেয় না। আমার ইঞ্জেকশন রেগুলার একটা করে নিতে হতো যাতে আমার প্রেগনেন্সিরা স্টে করে। নর্মালি প্রেগনেন্সি এসেছিলো এরকম কোনো ব্যাপার না, প্রেগনেন্সি আসার পর পুরো একটা বছর মানে পুরো যতদিন বেবি ছিল আমার কাছে পেটে ততদিন আমাকে রেগুলার একটা করে ইঞ্জেকশন নিতে হতো। সেটা হচ্ছে ওই সোডিয়াম ইঞ্জেকশন, যেটা এনক্সিপারিন, তোমরা গুগলে সার্চ করে নিতে পারো, এনক্সিপারিন একটা ইঞ্জেকশন। সেই ইঞ্জেকশনটা আমাকে রেগুলার নিতে হতো, কারণ আমার একটু প্রবলেম হয়েছিল যে আমার স্টে করছিল না। তো ওই জন্য আমাকে প্রায় রিপোর্ট করে, যদি এটা অনেকে যেটা ঠিকই বলেছে যে ডক্টর বেশি করিয়েছে প্রাইভেটে, তো ওরা বেশি করিয়েছে, আমি সেটা বুঝি, কিন্তু সবটা ডক্টর ইচ্ছা করে করিয়েছে। তবে এটাও ঠিক, উনি অনেকগুলো এক্সট্রা বেশি করিয়েছে, প্রত্যেক মাসে 2টো ঠিক ছিল, মাসে 2-3টে তো বেশি ঠিক না। তো যাই হোক, তারপরে আমি যখন 7 মাস হয়ে যায়, 6 মাস হয়ে যায়, তারপরে আমি হচ্ছে আর প্রাইভেট ডক্টর দেখাইনি। প্রথম 6 মাস আমি প্রাইভেট ডক্টর দেখিয়েছিলাম, তারপরে আমি প্রাইভেট ডক্টর দেখাইনি। তারপরে আমি দেখিয়েছিলাম যেখানে আমি হসপিটালে কাট করেছিলাম ওখানে। তো ওইটা আমি তোমাদেরকে দেখালে হয়তো তোমরা বিশ্বাস করতে পারতে যে ওখানে আমার হাই প্রেশার ছিল। যখন আমার 7 মাস আমি যখন ওখানে দেখাই, 6 মাস কমপ্লিট হওয়ার পরে 7 মাসই বলা যায়। তো তারপরে 1 মাস পরে থেকে আমার হঠাৎই হাই প্রেশারের প্রবলেম হয়ে যায়, হাই প্রেশার হয়। তো হ্যাঁ, এবারে হাই প্রেশারের জন্য এতটা বাড়াবাড়ি হয়নি যে আমার ওষুধ খেতে হয়েছিল, তবে ডক্টর লিখে দিয়েছিল ওষুধ যদি প্রবলেম হয় তাহলে কিন্তু খেতে হতে পারে। এরপরে আমার একটা ইউরিন ইনফেকশন হয়, মানে আমার প্রচুর কমপ্লিকেশান ছিল আমার প্রেগনেন্সিতে। ইউরিন ইনফেকশন হয়, যার জন্য আমাকে প্রায় 2 সপ্তাহ কি দাদা বাবা, ও এখন আগে একটু একটু কথা বলা শিখছে, তো দাদা বাবা মা তো সবসময় বলে। তো এবারে আমার ইউরিন ইনফেকশন হয়, তার জন্য আমার প্রায় 7টা না 8টা একটা করে এরকম ওষুধ থাকে যেটা পুশ করতে হয়, তো সেইটা নিতে হয়েছিল। এছাড়া আমার ধরা পড়ে সুগার, ঠিক আছে, সুগার বেশ আমার হাই হয়ে গেছিলো অনেকখানি। তো ওই জন্য ঠিক ইঞ্জেকশনটা নেওয়ার আগে পর্যন্ত আমার হয়েছিল। এবারে আমি যেহেতু একটা ইঞ্জেকশন নিতাম, তাই জন্য ডক্টর ডোজ বাড়িয়ে আমাকে ওষুধ দিত। একটা ইঞ্জেকশন যেহেতু নিতাম রেগুলার, তো সেই জন্য আমার আর ওই ইনসুলিন নিতাম না, যেটা অনেকের বাড়াবাড়ি হয়ে যায়, ইনসুলিন নিতে হয়। একটু বেড়েছিল, কিন্তু ডক্টর আমাকে ওষুধ দিয়েছিল যে ওষুধে ঠিক হয়ে যেতে পারে, অনেক ওষুধ দিয়েছিল, একটু একটু কড়া ডোজের ওষুধ দিয়েছিল। তত দিন যাচ্ছে একটা করে কমপ্লিকেশনস বাড়ছে। প্রথমে 7 মাসে হাই প্রেশারটা একটু বাড়লো,
তারপরে সেই মাসেই আর কি সেই সঙ্গে আমার সুগারটা বাড়লো। এবার তারপরে পরের বারে যখন দেখাতে গেলাম ইউরিন ইনফেকশনটা হলো, তারপরে আবার ওগুলো সারছে যখন আমার প্রায় 9 মাস হয়ে গেছে, শেষ 9 মাসে যেটা হসপিটাল থেকে 3 থেকে 4টে আলট্রাসোনোগ্রাফি করায়, তো 9 মাসে যারা শেষ আলট্রাসোনোগ্রাফি, তখন আমার প্রায় 1 মাস বাকি আছে আমার বেবি হওয়ার। তখন দেখা যায় যে আমার বেবির গলায় একটা কর্ড জড়িয়ে যায়। যে রিপোর্টটা করতে বলেছিল ওখান থেকেই করলে মানে কম কম খরচে হতো, কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল ওখানে গেলে আবার কষ্ট হবে, তুমি এখানেই করিয়ে নাও। তো আমাদের এখানেই একটা ল্যাবে করিয়েছিলাম, তো সেখানে আমার রিপোর্টটা আসে যে বেবির গলায় কর্ড জড়িয়ে গেছে। সেগুলো ডক্টরকে তার পরের দিনে নিয়ে যাই, ভীষণ চিন্তায় থাকি। ইভেন যেখান থেকে রিপোর্টটা দেয় সেখানে কিন্তু আমাকে বলেছিল যে খুব বেশি চিন্তার কারণ নেই। আমি এটা অনেকের কাছে শুনেছি যে কর্ড জড়িয়ে গেলে মানে ভীষণ ভয়ের ব্যাপার, কিন্তু আমাকে বলে দিয়েছিল ডক্টর, সত্যি বলেছিল যে না, এটা কোনো ভয়ের কিছু কারণ নেই। অনেক বেবি আছে যাদেরকে যাদের মানে গলায় কর্ড জড়িয়ে থাকে, অনেকে 2-3টে প্যাঁচ জড়িয়ে থাকে এরকম। তো ওটা আবার অটোমেটিক্যালি কমে যেতে পারে, মানে ছেড়ে যেতে পারে, তবে ওটা বেশিরভাগ চেক আপে রাখতে হয় যাতে বেশি টাইট না হয়ে যায়। অনেক সময় টাইট হয়ে যেতে পারে, এখন বলা যাচ্ছে না, তবে বেশিরভাগ সময় কি হয়, খুলে যায়, অটোমেটিক খুলে যায়, বা বাবু মানে বেবিরা নিজ পিছনে যখন পেটের মধ্যে নড়াচড়া করে অটোমেটিক খুলে যায়। মনে হয়েছিল যে গলায় কর্ড জড়িয়ে গেছে, প্রচণ্ড ভয়ের ব্যাপার। ও হয়তো নিঃশ্বাস নিতে পারছে না, কিন্তু অ্যাকচুয়ালি তো নয়, বাচ্চারা তো আর ওই দিয়ে নিঃশ্বাস নেয় না, ওরা তো আমেরিকার কর্ড দিয়েই নিঃশ্বাস, ওদের যে আমাদের যে মায়ের নাড়িটা থাকে, নাড়ির সঙ্গে মায়ের নাড়ি যে যোগ থাকে, সেটা দিয়েই ওরা নিঃশ্বাস নেয়। কোনো প্রবলেম নেই যে গলায় আটকে গেলে নিঃশ্বাস নিতে পারছে না, তবে আটকে গেলে অনেক সময় একটু প্রবলেম হয়, সেটার জন্য চেক আপে রাখতে হয়। এবারে তারা বলেছে যে খুব ঘন ঘন ইচ্ছা করে আল্ট্রাসোনোগ্রাফি করেছে, তাদের একটা কথা বলতে চাই, যদি কার বাচ্চা এরকমভাবে কর্ড জড়িয়ে থাকে, তো তাকে তো বারবারই দেখতে হবে না যে তার বাচ্চাটা কেমন আছে, আর সেটা ডক্টরের পরামর্শ নিয়েই, তাই না? তো সেই জন্য আমি আবার একটু ঘন কয়েকবার করেছিলাম আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট। তারপরে ডক্টরের কাছে যখন গেছিলাম, ডক্টর বললো কোনো সমস্যা নেই, ওরকম থাকে, তবে তোমাকে একটু সচেতন থাকতে হবে। তোমার যখন পেটটা শক্ত হয়ে যাবে, বা যখন তোমার মনে হবে খুব কষ্ট হচ্ছে, তোমার বিশেষত পেটটা যদি শক্ত হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। কিন্তু নর্মালি যদি বাচ্চাদের কর্ড না জড়ায়, তাহলে কি হয় যে নর্মালি আছে, কোনো সমস্যা নেই, একটু যখন পেটে পেন উঠবে তখন চলে আসবে, এরকম বলে। কিন্তু আমার বেলায় ডক্টর বলেছিল যে যখনই তুমি দেখবে যে তোমার পেটটা একটু শক্ত হয়ে যাচ্ছে, বা তোমার একটু নিজেরই কষ্ট হচ্ছে, তখন সঙ্গে পেন হচ্ছে আর কি, তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমার যদি হালকা কি পেন হচ্ছে, বা তোমার দমের কষ্ট মানে হচ্ছে, পেটটা শক্ত হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে চলে আসবে, মানে একটুও দেরি করবে না, যেহেতু ওর কর্ডটা জড়িয়ে আছে, তো সেই জন্য কিন্তু ওর কষ্ট হবে। তো এইটাই তো একটু ভয় পেয়েছিলাম। তো ওই জন্য তারপরে আবার ওইবারে তো ডক্টরের কাছ থেকে চলেই এসেছিলাম। নেক্সট আমার 1 সপ্তাহ পরে আবার যখন চেক আপ ছিল, তখন আমার সত্যি সত্যি পেটটা একটু শক্ত হয়ে গেছিলো। আর যেহেতু আমার নানা রকম একটু সমস্যা হচ্ছিলো, যেমন হাই প্রেশার বললাম, সুগার আমার শেষ পর্যন্ত ছিল, একদম শেষ পর্যন্ত সুগার ছিল, আর হাই প্রেশারও ছিল। আমার মানে যখন আমার সিজেকশন হয়, সিজেকশনের সময় এমনিতে প্রচুর সবাই কাঁপে, ওটাই স্বাভাবিক, কিন্তু যেহেতু আমার প্রেশারটা একটু হাই ছিল, আমি কিন্তু ভীষণ 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 মাপে কেঁপেছিলাম, মানে অতিরিক্ত কাঁপুনি হয়েছিল আমার। তো এইগুলো প্রবলেম হয়, ওই হাই প্রেশার থাকলে ওই কাঁপুনিটার প্রবলেম খুব হয়। তো এরকম কিছু কমপ্লিকেশানস কিন্তু আমার ছিল। ও আর কিছুতেই নিচে বসবে না, ও এখন মায়ের কোলে উঠবে, অনেকক্ষণ খেলা করেছে, আর ওর চুলগুলো এরকম হয়ে আছে, কারণ ও এই যে স্নান করেছে, ওই জন্য। প্রেগনেন্সির আগে প্রিকশন নিয়েও আমার প্রবলেম হয়েছিল কি, আমার সম্পূর্ণ বেড রেস্ট থাকতে হয়েছিল। যখন আমার প্রেগনেন্সি আসে, তখন কিন্তু আমার সুগার প্রেশারটা ছিল না। বেবিটাকে স্টে করানোর জন্য কয়েকটা ইঞ্জেকশন রেগুলার নিতে হতো, তাই জন্য ডক্টর আমাকে বলে দিয়েছিল পুরো 5 মাস। হ্যাঁ, আরও একটা ব্যাপার, আমি আগের দিন ভিডিওতে জাস্ট বলেছিলাম 20 সপ্তাহ 3 মাস, মানে হয়তো মানে জাস্ট ক্যালকুলেশনটা একটু গুলিয়ে গেছিলো। তো এইটা নিয়ে একজন বলেছে মানে যে মুখস্থ বিদ্যা বলবে, আরে গুলিয়ে তো যেতেই পারে মানুষের, মুখস্থ বিদ্যা কেন হতে যাবে, আর মুখস্থ বিদ্যা যদিও হয়, গুলিয়ে যেতে পারে নাকি। যাই হোক, আমার তারপরে ওই এখন বলে দিচ্ছে, হ্যাঁ 4টে করে 4 5 করে 5 মাস, ঠিক আছে। তো সরি, কেউ কিছু মনে করে না, বলেছিল পুরোপুরি সম্পূর্ণ বেড রেস্টে থাকতে, পুরোপুরি বেড রেস্টে থাকতে, মানে বেশি ওটা চলে একদম নয়, ওই একটু বাথরুম গেলে একটুখানি খাওয়া দাওয়া করলে এরকম। আর আমার হাজব্যান্ড, আমার বাড়ির লোক সত্যি খুব আমার পাশে থেকেছে। সেই সময় আমি আমার মায়ের কাছে ছিলাম 3 মাস, আর তারপর বাকি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম। তো সবাই আমাকে খুব প্যাম্পার্ড করে রেখেছিল, যে না, যেহেতু আমার একটু প্রবলেম ছিল, সবাই সেটা বুঝেছিল আর কি, সবাই আমার পাশে ছিল। তো আমি পুরোপুরি বেড রেস্টেই ছিলাম। এইবারে যখন ডক্টর বলেছিল যে এইবার থেকে
থেকে তুমি মানে 6 মাস পর থেকে তুমি আস্তে আস্তে চলাফেরা করতে পারবে, তখনই দেখা যায় যে আমার হাই প্রেশার, সুগার এগুলো ধরা পড়ে। তো তার জন্য আমাকে পুরো প্রেগনেন্সিটাতে একদম বেশি চলাফেরা আমি করতে পারিনি, কোথাও বেশি যাইনি। তবে ওই তখন দুর্গাপূজার সময় জাস্ট বাবু হয়েছিল অক্টোবরের 23, আর আমাদের মানে পূজা ছিল সেই সময়, তার কিছুদিন আগে দুর্গাপূজা ছিল, 2 তারিখে পূজা শুরু হয়েছিল, মহালয়া হয়েছিল মেবি। তো তখন আমি আমার হাজবেন্ডের সঙ্গে কিন্তু হাত ধরে ধরে অল্প অল্প করে আশেপাশে ঠাকুর দেখেছিলাম, এটাই করেছিলাম। এছাড়া ওই ডাক্তারখানা যেতাম আর বাড়ি থাকতাম, ডাক্তারখানা যেতাম আর বাড়ি থাকতাম, এরকম চেক আপে যেতাম বাড়ি থাকতাম। আর ওই দুর্গাপূজার এই কটা দিন আমি একটুখানি বেরিয়েছিলাম। আর সেই সময় কেনাকাটা করার কোনো ব্যাপার নেই, কারণ সে বছর বাবু আমার পেটের মধ্যে আছে। আমি একটা কথাই বলবো যে যাদের এরকম কোনো প্রবলেম আছে তারা চেষ্টা করতো একটুখানি বেশি রেস্টে থাকতে। আমি জানি অনেকের অনেক যারা অফিসিয়াল কাজ করে, মানে কর্পোরেট জব করে, বা যারা রেগুলার জব করে, তাদের এটা সম্ভব হয়ে ওঠে না। তারা ডক্টরের কাছে পরামর্শ নিয়ে যেমন চলাফেরা করতে বলে তেমন চলাফেরা করা উচিত। আর সুগার প্রেশারের প্রবলেম থাকলে কিন্তু আমার মনে হয় বেড রেস্টে থাকা উচিত। আর শেষে ওই যাদের বেবির কর্ড জড়িয়ে যায় তাদের কিন্তু একটু লক্ষ্য রাখা উচিত, ব্যাস, আর কিছুই না। যেটা শেষে বলবো তোমাদেরকে যে খাবার দাবারটা কিন্তু আমি ভীষণ ভালো করে করতাম। হেলদি খাবার দাবার যেমন ডাক্তার বলে দিয়েছিল, ডায়েট করে দিয়েছিল, তেমনভাবেই খাওয়া দাওয়া করতাম। উল্টোপাল্টা খাওয়া দাওয়া সে সময় খেতে খুব ইচ্ছা হয়, কিন্তু আমি উল্টোপাল্টা খাবার দাবার খেতাম না, বাইরের খাবার দাবার একদমই খাইনি। আর বেড রেস্টে থেকেছি না, এরকমভাবে চলাফেরা করেছি। আর এখন অবশেষে আমার মানে প্রতীক্ষার ফল আমার জীবন আর কি, ওই আমার জীবন। প্রত্যেকটা মায়ের কাছে তার বাচ্চাটার জীবন। ও এখন আর কারোর কাছে থাকবে না, ও এখন আমার কাছেই থাকবে, মানে নিচে খেলবে না। এসো বাবা। তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি, এখন আমার বাবুকে শান্ত করতে হবে। আশা করছি ভিডিওটা দেখে তোমরা কিছু তো জানতে পারলে আমার ব্যাপারে। আমার যেহেতু ব্লগ তোমরা দেখছো, তো ব্যাস এইভাবেই আমি চলেছি, তোমরা এইভাবে চলো। আর কার কি প্রবলেম প্লিজ কেউ কিছু না জেনে কিছু বলো না, তাদের খারাপই লাগে। অনেক কষ্ট করে একটা বাচ্চা তো সবার কোলে আসে, তো বিভিন্ন মানুষের বিভিন্ন প্রবলেম থাকতেই পারে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ও আমার হাতের কাছে আছে, যাই জন্য আমি এরকম করে ধরে আছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।